हेलो बच्चों, गुड आफ्टरनून and all thank you for giving me this opportunity to introduce myself. And today we will discuss the new and interesting topic about the refraction of light at spherical refracting surface as well as lens for convex type. This lecture is important not only examination for upcoming classes. And this is the lecture number 71. When the lecture should be finished, after finishing, we can discuss some conclusion. This conclusion are minded because this information or this conclusion are recorded for your mind, because this is used in different mathematics, different application, different criteria and etc. যাই হোক, আজকে আমরা একাত্তরতম লেকচারে গোলীয় প্রতিসরক তলে আলোর প্রতিসরণের উত্তলের যে তৃতীয় নম্বর বা লাস্ট যে পার্টটি আছে সেই পার্টটি দেখব। when object placed in denser media and this object is real and this object emit by a radiation or a light ray or beam of light, and after refracting by spherical surface it will produce a real image and it will also placed in rarer media. তাহলে বস্তু ঘন মাধ্যমে এবং সৎ হলে প্রতিবিম্বটি সৎ এবং সেটা লঘু মাধ্যমে গঠিত হবে, এরকম একটি ঘটনা আমরা দেখব। তার জন্য আমরা দেখছি কি আসে বিষয়টা। প্রথমত একটি আমরা বস্তু ঘন মাধ্যমে মানে কি, আমরা একটা উত্তল গোলীয় প্রতিসরক তল নেব। আমরা একটা উত্তল গোলীয় প্রতিসরক তল, এরকম উত্তল গোলীয় প্রতিসরক তল। যে উত্তল গোলীয় প্রতিসরক তলের উত্তল অংশটি থাকবে এইদিকে, উত্তল অংশটি থাকবে এইদিকে, যার নামকরণ হচ্ছে M1, M2 and this is the pole. এটা ঘন মাধ্যম যার প্রতিসরাঙ্ক μ2, লঘু মাধ্যম যার প্রতিসরাঙ্ক μ1, এখানে μ2 গ্রেটার দ্যান μ1। ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক অপেক্ষা বেশি, অর্থাৎ এটা কাচ মাধ্যম, এটা বায়ু মাধ্যম ভাবতে পারি আমরা, বা এটা জল মাধ্যম, এটা বায়ু মাধ্যম ভাবতে পারি, কাচ মাধ্যম জল মাধ্যম ভাবতে পারি এন্ড এটসেট্রা। এখানে আমরা একটা প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস কল্পনা করছি। we can draw a line, this line is known as principal axis. প্রথমত একটা বস্তু আমরা নেব, এখানে বিন্দু বস্তু। তাহলে সেই আচ্ছা, বস্তু নেওয়ার আগে এটা একটা গোলীয় প্রতিসরক তল, সেই গোলীয় প্রতিসরক তলের বক্রতা কেন্দ্র হচ্ছে তোমার সি। তাহলে সেই গোলীয় প্রতিসরক তলের বক্রতা কেন্দ্র যদি সি হয়, তাহলে সেই গোলীয় প্রতিসরক তল থেকে মানে পোল থেকে
সেই বক্রতা কেন্দ্রের দূরত্ব আমরা বলতে পারি যে নেগেটিভ অফ আর, কারণ রশ্মি এদিক থেকে যাবে। বস্তু যদি আমরা এখানে কোনো একটা বিন্দু বস্তু রাখি, সেই বিন্দু বস্তু হচ্ছে মানে ও, রিয়াল বস্তু, অবজেক্ট ও, এখান থেকে একটা রশ্মি বক্রতা কেন্দ্র হয়ে পি দিয়ে কিউ হয়ে বেরিয়ে গেল। আর একটা রশ্মি এই প্রতিসরক তলের উপর এ বিন্দুতে গিয়ে আপতিত হলো। এই বিন্দুটার নাম হচ্ছে তোমার এ। তাহলে এটা কি কোণে আপতিত হলো? অবশ্যই অবিলম্বের সাপেক্ষে আই কোণে আপতিত হয়েছে। এখানে অবিলম্ব কোথায়? অবিলম্ব আমরা যদি সি থেকে একটা লাইন ড্র করি, তাহলে এটাকে আমরা বলবো অবিলম্ব। CAN, এটা একটা অবিলম্ব। সেই অবিলম্ব CAN যে অবিলম্বের সাপেক্ষে আই কোণে রশ্মি আপতিত হয়েছে। এবং প্রতিসরণের পর কি হবে? ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে সেটা অবিলম্ব থেকে এরকম করে না গিয়ে দূরে সরে যাবে, এবং সেটা যে দূরে সরে গিয়ে এরকমভাবে দূরে সরে যায়, তাহলে এক সময় গিয়ে এরকমভাবে দূরে সরে যায়, তাহলে এক সময় গিয়ে সেটা প্রধান অক্ষের ওপর প্রধান অক্ষের ওপর এরকম একটা বিন্দুতে প্রতিবিম্ব সৃষ্টি করবে। প্রধান অক্ষের উপর এরকম একটা বিন্দুতে প্রতিবিম্ব সৃষ্টি করবে এবং এইভাবে বেরিয়ে যাবে। এটা বি বিন্দু হয়ে বেরিয়ে যাবে, যেটাকে আমরা প্রতিবিম্ব ইমেজ বলবো। এদিকে তোমার কিউ বেরিয়ে গেছে, ও থেকে পি হয়ে কিউ রশ্মি একটা বেরিয়ে গেছে, ও থেকে এ হয়ে বি একটা রশ্মি বেরিয়ে গেল। দুটি রশ্মি যখন প্রধান অক্ষের উপর আই বিন্দুতে ছেদ করলো, তাহলে এটার নাম হচ্ছে তোমার ইমেজ। এই সৎ বস্তু সৎ ইমেজ, সৎ বস্তু সৎ প্রতিবিম্ব সৃষ্টি হলো। তাহলে এখানে বস্তু দূরত্ব কত? এখানে বস্তু দূরত্ব হচ্ছে তোমার -u, এবং প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে তোমার +v। প্রতিবিম্ব দূরত্ব +v। সেক্ষেত্রে আচ্ছা, রশ্মিটা যখন বেরিয়ে গেল তখন প্রতিসরণ কোণ কত? আর, কারণ অবিলম্ব থেকে দূরে সরে গেল। এই কোণটা যদি আর হয়, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস আর। কেন? এটা একটা অবিলম্ব, অবিলম্বের সাপেক্ষে এই কোণটা যদি আর কোণে বেরিয়ে যায়, তাহলে অবশিষ্ট কোণটা কত? 180 ডিগ্রি মাইনাস আর, কারণ একটা তোমার হচ্ছে গিয়ে সরলরেখা। এবং আমরা জানি যে এখানে একটা থিটা কোণ থাকে, এর সঙ্গে একটা থিটা কোণ থাকে। তো এই থিটা কোণটি হচ্ছে গিয়ে যেমন এ বিন্দু বক্রতা কেন্দ্র এবং বস্তুর সঙ্গে থাকবে, মানে এই ত্রিভুজে অ্যাপ্লাই করতে হবে। আবার সেই থিটা কোণটি এ বিন্দু বক্রতা কেন্দ্র এবং প্রতিবিম্বের সঙ্গে এই যে ত্রিভুজটি উৎপন্ন তার সঙ্গে থাকবে। তাহলে কি আমরা এর সঙ্গে আমরা কি অ্যাপ্লাই করতে পারি? থিটার পরিবর্তে এখানে আমরা 180 ডিগ্রি মাইনাস থিটা অ্যাপ্লাই করতে পারি। এটা থিটা হলে এটা 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমরা যে ম্যাথমেটিক্যাল ফর্মেশনটা আসবে সেটা একটু আমরা ডিসকাস করব। যে ম্যাথমেটিক্যাল ফর্মেশনটা আসবে সেটা একটু আমরা ডিসকাস করব। কি আসে সেই ম্যাথমেটিক্যাল ফর্মেশনটা আমরা ডিসকাস করব, যে অ্যাকচুয়ালি কি আসে। তো এখানে আমরা কি লিখতে পারি? যে ত্রিভুজ ACO থেকে পাই, ACO থেকে আমরা কি পাবো? ACO থেকে আমরা লিখতে পারি sin I বাই, এটা আপতন কোণ I, এই কোণটা I, sin I বাই CO is equals to sin theta
বাই এও, বা আমরা কি লিখতে পারি সাইন আই বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু সিও বাই এও। এটা ইকুয়েশন নাম্বার 1। সিমিলারলি অনুরূপভাবে ফ্রম ট্রায়াঙ্গেল এসিআই থেকে আমরা কি লিখতে পারি, এসিআই থেকে আমরা লিখতে পারি সাইন অফ 180 মাইনাস আর বাই সিআই is equals to sin theta, sorry, sin of 180 minus theta by ai। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখান থেকে এটা মানে sin r, এটা মানে sin theta, নিচে নিয়ে আসলাম, আর এখানে ci টাকে উপরে নিয়ে গেলাম, ai টাকে নিচে রাখলাম। ইকুয়েশন নাম্বার 2। if we apply the Snell's law, if we apply the Snell's law at a point, a বিন্দুতে যদি আমরা স্নেলস এর সূত্রটি অ্যাপ্লাই করি তাহলে আমরা কি লিখতে পারি, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক μ2, তাহলে μ2 sin of i is equals to ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক μ1 sin of r। if we divided by sin theta both side, then we can write μ2 sin i by sin theta μ1 sin r by sin theta. This is the equation number 3. If we put the value of sin theta, sin I by sin theta and sin r by sin theta is CO by CA, CO by AO, CI by AI in equation 3, then we can write. So from equation 1 and 2, then we can write μ2 into CO by AO, μ1 into CI by AI. For smaller aperture, ক্ষুদ্র উন্মেষের জন্য, for যেহেতু গোলীয় প্রতিসারক তলটি ক্ষুদ্র উন্মেষযুক্ত, সুতরাং আমরা কি লিখতে পারি, এখান থেকে ক্ষুদ্র উন্মেষ হলে আমরা কি লিখতে পারি, ক্ষুদ্র উন্মেষ হলে আমরা লিখতে পারি যে AO nearly equals to PO and AI nearly equals to PI। অর্থাৎ এই বাহুটা বস্তু থেকে এই বিন্দুর দূরত্ব যা হবে, পোল থেকে সেই বিন্দুর দূরত্বটা প্রায় সমান হবে, এটা ক্ষুদ্র উন্মেষ হলে। আবার AI থেকে প্রতিবিম্ব থেকে যেটা ঘটবে পোল থেকে সেটাই হবে, মানে AO নিয়ারলি ইকুয়ালস টু PO, AI নিয়ারলি ইকুয়ালস টু PI। এটা কিন্তু আমরা 3 নম্বর ইকুয়েশনে সাবস্টিটিউট করি, হ্যাঁ, তাহলে আমরা কি পাবো এখান থেকে, 3 নম্বর না, নিচের ইকুয়েশনে যদি সাবস্টিটিউট করি তাহলে আমরা কি পাবো এখান থেকে, আমরা এখান থেকে লিখতে পারি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, একটু শর্ট করে লিখছি তার কারণ কনক্লুশনটা আমরা এখানে টেনে দেব। ল, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, বা μ2 into CO by PO, μ1 into CI by PI, AI এর পরিবর্তে PI। তাহলে আমরা কি লিখতে পারি এখানে,
আমরা লিখতে পারি যে মিউ টু ইন্টু সিও মানে কি, সিও মানে এটাকে আমরা কি লিখতে পারি পিও মাইনাস পিসি, মানে পুরোটার থেকে যদি এটুকু বাদ দেই, তাহলে এটুকু পড়ে থাকবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি পিও মাইনাস পিসি বাই পিও। সিমিলারলি আমরা কি লিখতে পারি মিউ ওয়ান ইন্টু সিআই মানে বলে এটা পিআই প্লাস পিসি, তাহলে এটাকে আমরা লিখতে পারি পিআই প্লাস পিসি বাই পিআই। বা ক্যামেরায় এবার এত ছোট লেখা ক্যাপচার হচ্ছে কিনা সেটাও একটা ব্যাপার, যাক ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি যে মিউ টু ইন্টু ওয়ান মাইনাস পিসি বাই পিও, মিউ ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়ান প্লাস পিসি বাই পিআই, বা মিউ টু ইন্টু ওয়ান মাইনাস পিসি মানে কোনটা, পিসি মানে বক্রতা ব্যাসার্ধ, এদিকে নেগেটিভ, তাহলে মাইনাস আর পিও কত মাইনাস ইউ, মিউ ওয়ান ওয়ান প্লাস পিসি মানে মাইনাস আর, পিআই মানে পজিটিভ বি প্লাস বি। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি মিউ টু ইন্টু ওয়ান মাইনাস আর বাই ইউ, মিউ ওয়ান ইন্টু ওয়ান মাইনাস আর বাই ভি। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি মিউ টু মাইনাস অফ মিউ টু আর বাই ইউ, মিউ ওয়ান মাইনাস অফ মিউ ওয়ান আর বাই ভি। বা ভিটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে আমরা কি পাবো, এদিকে নিয়ে আসলে আমরা পাবো মিউ ওয়ান আর বাই ভি মাইনাস মিউ টু আর বাই ইউ ইজ ইকুয়ালস টু মিউ ওয়ান মাইনাস মিউ টু। বা আর কমন নিয়ে যদি ওদিকে নিয়ে যায় তাহলে আমরা কি পাবো যে মিউ ওয়ান বাই ভি, তাহলে আমরা আর কমন ওদিকে নিয়ে গেলে কি পাবো মিউ ওয়ান বাই ভি মিউ টু বাই ইউ, মিউ ওয়ান মাইনাস মিউ টু বাই আর। এখান থেকে মাইনাস কমন নিতে, ওখান থেকে মাইনাস কমন নিতে পারি, এটা একটা ইকুয়েশন। বা এটাকে চাইলে আমরা এরকমটাও লিখতে পারতাম, আগে মিউ টু বাই ইউ মাইনাস মিউ ওয়ান বাই ভি ইজ ইকুয়ালস টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর। এখান থেকে নেগেটিভ চিহ্ন বেরোলো, ওখান থেকে নেগেটিভ চিহ্ন বেরোলো, কেটে গিয়ে এটাই আসলো। এখানে একটা স্পেশাল কেস করতে পারি, যেটা কি, যেটা হচ্ছে তোমার যদি লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ ওয়ান ইজ ইকুয়ালস টু ওয়ান হয় ফর এয়ার, ওয়ান ফর এয়ার বায়ু মাধ্যমের জন্য, আর ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি মিউ হয় ফর এনি মিডিয়া, যে কোনো মাধ্যম, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এই সমীকরণটাকে আমরা লিখতে পারি যে মিউ বাই ইউ ইজ ইকুয়াল মাইনাস ওয়ান বাই ভি ইজ ইকুয়াল টু মিউ মাইনাস ওয়ান বাই আর। যাই হোক, এই হচ্ছে কি তোমাদের এই গোলীয় প্রতিসরক তলের সমীকরণ। তো এবার আমরা যে বিষয়টা আলোচনা করব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমরা একটা কনক্লুশন টানবো, কনক্লুশন বা সামারি করবো, কনক্লুশন। কনক্লুশন বা আমরা এটাকে বলতে পারি, যদি আমরা জিস্ট করি, জিস্ট সামারি, সামারি করি যা কিছু আলোচনা করলাম, মানে
মানে লেকচার নাম্বার 65 থেকে শুরু করে 71 পর্যন্ত যতগুলো লেকচার আলোচনা করলাম, মানে 7টা লেকচার, সেই 7টা লেকচারের জিস্ট এইটুকু জায়গায় থাকবে। 1 নম্বর বক্তব্যটি হচ্ছে গিয়ে সে উত্তল গলীয় প্রতিসরক হোক বা অবতল গলীয় প্রতিসরক হোক, ভালো করে বিষয়টা শোনো। এখানে দুটি বিষয় তোমাকে মনে রাখতে হবে। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে সেটা উত্তল গলীয় প্রতিসরক হোক বা অবতল গলীয় প্রতিসরক হোক, যে কোনোটার ক্ষেত্রেই প্রযোজ্য। যখন বস্তু লঘু মাধ্যমে থাকবে, বস্তু অসৎ হতে পারে, সৎ হতে পারে, যে কিছু হতে পারে, যখন বস্তু লঘু মাধ্যমে থাকবে এবং গলীয় প্রতিসরক তল দ্বারা প্রতিসরণের পর সে প্রতিবিম্ব তোমার সৎ হতে পারে, অসৎ হতে পারে। প্রশ্নে মানে তোমার যে কনক্লুশন একটাই, যে বস্তু লঘু মাধ্যমে থাকলে প্রতিবিম্ব যেখানেই গঠিত হোক সেটা বস্তু মানে সৎবিম্ব হতে পারে, অসৎবিম্ব হতে পারে, মানে সৎ বস্তু হতে পারে, অসৎ বস্তু হতে পারে। বস্তু লঘু মাধ্যমে থাকলে তখন সমীকরণটি হবে, যখন বস্তু লঘু মাধ্যমে থাকে তখন প্রতিসরণের পর যে সমীকরণটি আসে সেই সমীকরণটা হচ্ছে গিয়ে যে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই প্রতিবিম্বের দূরত্ব মাইনাস লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই বস্তুর দূরত্ব ইজ ইকুয়ালস টু ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক মাইনাস লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই সেই গলীয় দর্পণের বা সেই গলীয় তলের বক্রতার ব্যাসার্ধ। গলীয় তলের বক্রতা ব্যাসার্ধ। আর একটা কন্ডিশন আছে, যখন বস্তু ঘন মাধ্যমে থাকে তখন প্রতিসরণের পর যে সমীকরণটা আসে সেই সমীকরণটা হচ্ছে তোমার ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই বস্তুর দূরত্ব মাইনাস লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই প্রতিবিম্বের দূরত্ব ইজ ইকুয়ালস টু ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক মাইনাস লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই বক্রতা ব্যাসার্ধ। তাহলে কি বললাম, কোনো কিছু চেঞ্জ করতে হবে না, শুধুমাত্র ইউ এর জায়গায় ভি, ভি এর জায়গায় ইউ হবে। একটাই সমীকরণ, ইউ এর জায়গায় ভি, ভি এর জায়গায় ইউ হবে। তোমাকে জাস্ট একটা জায়গা মনে রাখতে হবে, লঘু মাধ্যম মনে রাখলে ঘন মাধ্যমে কি হবে, ইউ ভি চেঞ্জ হবে, আর কোনো কিছু চেঞ্জ হবে না। ভি মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর, মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর, মিউ টু বাই ভি, মিউ টু বাই ইউ, মিউ ওয়ান বাই ইউ, মিউ ওয়ান বাই ভি। তাহলে কি বললাম, যদি বস্তু সেটা উত্তল গলীয় প্রতিসরক তল হতে পারে, অবতল গলীয় প্রতিসরক তল হতে পারে, সেটা বস্তু সৎ প্রতিবিম্ব অসৎ হতে পারে, বস্তু অসৎ প্রতিবিম্ব সৎ হতে পারে। যত ঘটনাই হোক না কেন, যতগুলো ঘটনা আমরা আলোচনা করেছিলাম, তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে যে বস্তু লঘু মাধ্যমে থাকলে এই সমীকরণটাই ঘটেছে। এবার স্পেশাল কেস হিসেবে মিউ ওয়ানটা ওয়ান হয়ে গেছে, মিউ টুটা মিউ হয়েছে, তখন একটা ঘটনা ঘটেছে, সেটা আলাদা বিষয়। বস্তু লঘু মাধ্যমে মানে এই সমীকরণটাই ঘটবে, বস্তু ঘন মাধ্যমে মানে এই ঘটনাটা ঘটবে। অর্থাৎ লঘু মাধ্যমে যা ঘটবে ঘন মাধ্যমে ইউভি জাস্ট রিপ্লেস হবে। এটা কিন্তু মনে রাখতে হবে, কারণ এটা খুব বিশেষ করে একটা জায়গায় অ্যাপ্লাই হবে, সেই জায়গাটা আমি তোমাদের বলে দিচ্ছি। একটা আমরা জায়গায় শিখবো লেন্স মেকার ফর্মুলা বা লেন্সের প্রস্তুতকারকের সমীকরণ, ওই জায়গাটায় এটা খুব ভালো করে ব্যবহার হবে। তখন কিন্তু তোমরা যেন মনে করো না যে স্যার আমরা এটা জানি না। তোমরা এই প্রমাণগুলো করো চাই না করো সেটা তোমাদের পার্সোনাল ম্যাটার, শুধুমাত্র আমি আমার দায়িত্ব নিয়ে করালাম। এটা পরীক্ষা খুবটা আসে না, একমাত্র তুমি যদি কোনো কম্পিটিটিভ পরীক্ষায় বসো তাহলে হয়তো বা খুব বড় সড়ো কোশ্চেন হলে বা খুব টাফ কোশ্চেন হলে তখনই আসতে পারে। ইন জেনারেলি এগুলো পরীক্ষা আসে না, কিন্তু এই জায়গাটা তোমাকে কষ্ট করে মনে রাখতে হবে। আমার বক্তব্য হচ্ছে গিয়ে 65তম লেকচার থেকে আমরা শুরু করে 71 পর্যন্ত যতগুলো লেকচার আমি আলোচনা করলাম, তার মধ্যে এই জায়গাটা যেন তোমরা ভালো করে মনে রাখো।
এটা কিন্তু আমার তোমাদের কাছে হার্দিক রিকোয়েস্ট রাখলাম, কারণ এই জায়গাটা কিন্তু মনে না রাখলে আমার এটা সবটাই পুরো পুরো বলতে গেলে অসফলতা আর কি, সবটাই বেকার। তাহলে আমার এসব করার কোনো মানে হলো না। এত কিছু করে আমি তোমাদের বললাম এটুকুই মনে রাখতে হবে, বাকিটা তোমরা মানে প্রমাণগুলো দেখবে, অবশ্যই ভালো করে দেখবে, কারণ শেখার দরকার আছে কীভাবে কোথায় কোথায় কী ঘটনা ঘটলো, সেই ঘটনাগুলো তোমাদের জানতে হবে, কারণ না জানলে তোমাদের প্রমাণ করতে অসুবিধা হবে। এগুলো পরীক্ষায় আসবে না, পরীক্ষার জন্য প্রিপারেশন করতে হবে না, বাকি সব কিছুই করবে তোমরা। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড ওয়েট ফর নিউ ক্লাসেস। তার মানে আগামীতে আমরা 72তম লেকচারে আমরা লেন্স নিয়ে আসবো, যেটা হচ্ছে কি এই চ্যাপ্টারের সব থেকে কোর পয়েন্ট, মানে শুরু হবে সেদিন হয়তো, কিন্তু লেন্সের অনেক কিছু বিষয় রয়েছে, আমরা সেই চ্যাপ্টার নিয়ে সেই বিষয় নিয়ে আলোচনা করবো। মানে বলতে গেলে আগামী দিন আমাদের এই চ্যাপ্টার শুরু হবে। আর একটা বিষয়, এই লেন্স থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষা আসে, লেন্স কিন্তু তোমাকে খুব ভালো করে বুঝতে হবে, সময় দিয়ে একটু এগোতে হবে। লেন্স হয়ে গেলে মোটামুটি ভাববে তোমাদের লাইটের অর্ধেক পার্ট শেষ, যদিও 7খানা চ্যাপ্টার, তো 3টে হয়ে গেলেও অর্ধেকের বেশি হয়ে গেছে। এটা মাথায় রাখবে যে 3টে যদি আমরা চ্যাপ্টার শেষ করবো তো অর্ধেকের বেশি হয়ে গেছে, মানে বাকিগুলো সেরকম খুব একটা ইয়ে নয়, তোমরা বুঝতে পারবে। মাঝে মাঝে টাফ থাকতেই পারে, একটু সমস্যা থাকতেই পারে, কিন্তু মেইনলি এই লেন্স চ্যাপ্টারটা আমাদের উদ্ধার করতেই হবে যা হোক করে। তো এই হলো বিষয়, একটু ভালো করে পড়ো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।